only football can make you feel like this. এরপরে আপনি আবারও জিজ্ঞাসা করতে পারেন ফুটবলেরও কি এই রাইট আছে এইভাবে মার্সেইকে বাদ দেওয়ার, অথবা ফুটবলের কি এই রাইট আছে এইভাবে করে রিয়াল মাদ্রিদকে টপকে বেনফিকার চলে যাওয়ার। ফুটবল অবিশ্বাস্য, চ্যাম্পিয়ন্স লিগ অবিশ্বাস্য, 18 ম্যাচের রাতে শেষ পর্যন্ত কথা বলার কত কিছু আছে। কিন্তু আমরা শুরু করতে চাই এক মহানাটকীয় গল্প দিয়ে, যা আমরা জীবদ্দশায় আর কখনো দেখবো কিনা তাই নিয়েও সংশয় থাকতে পারে। বেনফিকা যেভাবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ নিশ্চিত করেছে, 3-2 গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেনফিকা জিতছিল, কিন্তু সেটাও যথেষ্ট নয়। এই সময় গিয়ে গোলকিপার গোল করেন, এটা হয়? লাস্ট মোমেন্টের সিনগুলো চিন্তা করুন। বেনফিকার গোলকিপার ট্রুবিনের কাছে বল, তিনি টাইম ওয়েস্ট করছেন। তিনি জানেন যে 3-2 গোলে ম্যাচ জিতে গেলেই মোটামুটি কনফার্ম যে তারা রাউন্ড অফ 16 এর কোয়ালিফিকেশন স্পট পাবেন। তারপর তাদের কাছে মেসেজ পাঠানো হলো যে না, তাদেরকে আরো এক্সট্রা একটা গোল করতে হবে। রুই কস্তা ফেটে পড়ছেন ক্ষোভে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তারপর জোজে মরিনিও বললেন তুমি বক্সে যাও, এবং বক্সে যাওয়ার পর যখন আউটসনেসের বলটা বক্সে গিয়ে পড়লো, আপনি কি এক্সপেক্ট করবেন? আপনি একটা গোল অবশ্যই এক্সপেক্ট করবেন না, কিন্তু সেই গোলটা কার কাছ থেকে আসলো? বেনফিকার গোলকিপারের কাছ থেকে। ম্যাচের 98 মিনিটে বেনফিকার গোলকিপার নিশ্চিত করেছেন যে 1 গোল ব্যবধানে এগিয়ে থেকে বেনফিকা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফটা নিশ্চিত করবে। জোসে মরিনিও বক্স অফিস হিট। কেন তাকে বলা হয় তিনি আসলে এই সবের মাস্টার, আপনি সেটা এই ম্যাচ দেখলে হয়তো বুঝতে পারবেন। এই ম্যাচের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করাও আসলে এত বেশি মুশকিল, বোঝানো এত বেশি মুশকিল, আপনি হুট করে টেলিভিশন খুললে বুঝতে পারবেন না যে ঘটনাটা কি ঘটছে। যারা ম্যাচের খবর রেখেছেন তারাও ওই 17 ম্যাচ শেষ করে যখন শেষের অংশটুকু দেখছেন, তারাও আন্দাজ করতে পারবেন না যে 3-2 গোলে রিয়াল মাদ্রিদের মতো দলকে বেনফিকা হারিয়ে দিচ্ছে। গোলকিপার কেন বক্স ছেড়ে অন্য বক্সে যাচ্ছে? ফার্স্ট হাফে আপনার ওই 5-7 মিনিটে যে ল্যাগটা ছিল ভিএআর ডিসিশনের কারণে, সেটাই সম্ভবত বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটাকে একটু লেন্দি করেছে। যে সবগুলো ম্যাচ শেষ, সবার হিসাব কিতাব চুকে গেছে যে কে কোথায় যাচ্ছে। শুধুমাত্র মার্সেই বসে আছে যে তাদের কপালটা নির্ভর করছে বেনফিকার ম্যাচে কি হয়। কিংবা আপনিও তখন এক্সপেক্ট করবেন না, আমি বারবার টেবিল দেখছিলাম যে টেবিল ওঠানামা করছে। অলিম্পিয়াকোস একবার বাইরে চলে গেল, শেষ পর্যন্ত তারা ম্যাচটা জিতে আয়াক্সের সঙ্গে অলিম্পিয়াকোস উপরে উঠে আসলো। একমাত্র বেনফিকা আর মার্সের ভাগ্যটা নির্ভর করছে রিয়াল মাদ্রিদ বেনফিকার ম্যাচে কি ঘটবে। সেখানে জোজে মরিনো নিজে কখনো চিন্তা করে নাই, এবং তিনি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলছেন যে এটা তার জীবনে কখনো হয় নাই। মানে ফুটবলেও এমন কিছু হয় যেটা কখনো হয় না। আপনি এক্সপেকটেশন কখনো রাখতে পারবেন না যে ফুটবল আপনাকে কি উপহার দিবে, কি বা আপনার কি কপালটা পোড়াবে। আপনার এমন কপালই পুড়েছে রিয়াল মাদ্রিদের জন্য। রিয়াল মাদ্রিদ প্রসঙ্গতে আসবো যে থিবো কোর্তোয়া পর্যন্ত ট্রুবিনকে যে জড়িয়ে ধরেছে যে ভাই তুমি যেটা করছো এটা কখনো হয় নাই, মানে আমি প্রশংসা না করে পারছি না। আপনি এটা বিশ্বাস করতে পারেন যে এক গোলকিপার গোল হজম করেছে আরেক গোলকিপারের কাছে, গোল হজম করার পরে তিনি গিয়ে সেই গোলকিপারকে তার উদযাপনে গিয়ে সেখানে তিনি অংশ নিচ্ছেন, সেই গোলকিপারকে তিনি কংগ্রাচুলেট করছেন। এই হচ্ছে ঘটনা। এটা বোঝার জন্য আমাদের কিন্তু পয়েন্ট টেবিল দেখতে হবে বেনফিকা কি করে এই জায়গায় কোয়ালিফাই করলো প্লে অফে। বেনফিকা এই রাতটা শুরু করেছিল, তারা টপ 24-এ ছিল না, তাদের পক্ষে থাকা সম্ভব না এরকম একটা অবস্থা। সেই জায়গায় বেনফিকার যখন তারা 3-2 গোলে রিয়াল মাদ্রিদকে হারাচ্ছে, তখন তাদের গোল ব্যবধান -3, মার্সেইর গোল ব্যবধানও সেই পর্যন্ত -3। সেই হিসেবে 24 নম্বর দলটা হচ্ছে মার্সেই হয়ে যায়। গোল স্কোরিং এর দিক থেকে সেখানে মার্সেই এগিয়েছিল, যেহেতু গোল ব্যবধান টাইড। এরপরে ওই শেষ মুহূর্তে বেনফিকার দরকার একটা গোল, সেই গোল 9 জনের রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছেন ট্রুবিন। এবং এই 24 বছর বয়সী ইউক্রেনিয়ান গোলকিপার তিনি তার দলকে নিয়ে গেছেন এই জায়গাতে, জোসে মরিনিওকে বানিয়ে দিয়েছেন আরো একটা ইতিহাসের অংশ। এই গোল নিয়ে তিনি আসলে কি বলছেন? গোলকিপার বলছেন তিনি কিছুই জানতেন না, তার পক্ষে কোনো কিছু জানা সম্ভবই ছিল না। আমি আসলে জানতামই না আমাদের সমীকরণ কি দাঁড়াচ্ছে আর কোন পথে যাচ্ছি। এরপরে দেখলাম সবাই আমাকে বলছে ওপরে যাও, কোচও দেখলাম একই ইশারা দিলেন, তাই চলে গেলাম বক্সের ভেতরে। এরপরে কি হয়েছে আমি জানি না কি বলা উচিত। আমি তো গোল করতে অভ্যস্ত নই, আমার বয়স 24, এই প্রথম আমি গোল করলাম। মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। একজন গোলকিপারের দায়িত্ব গোল ঠেকানো। যে কাজটাতে আপনি অভ্যস্তই না, যে কাজটা আপনার কাছে জীবনে কখনো কেউ এক্সপেক্টই করবে না, সেই কাজটা যখন আপনি করে ফেলেন, আপনি ওই মোমেন্টে জানেন না যে আপনি কি মানে অনুভব করবেন। আই থিঙ্ক আপনার মনে থাকার কথা ইভান প্রভেদেলের গোলটার কথা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, সেই মোমেন্টটা যেটা যে নাটকের জন্ম দিয়েছে, ওটা তো ইটসেলফ ওয়াজ মানে অদ্ভুত একটা মুহূর্ত। কিন্তু বেনফিকার ঘরের মাঠে আপনার
নির্ভর করছে যে সামনের মাসটা আপনার কেমন হবে, জোজে মরিনিও থাকবেন কিনা ডাগ আউটে, এটাও একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ জোজে মরিনিওর বেনফিকা দুটো লিগ টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে, তাও আবার পোর্তোর কাছে, এবং এরকম একটা সার্কামস্ট্যান্সেস ছিল যেটা ওই সময় মরিনিও পরে বলেছেন। সেই জায়গায় থ্রুবিন, যিনি 2 মিনিট আগে টাইম ওয়েস্ট করছিলেন এবং তিনি জানতেন, এবং জোজে মরিনিও পর্যন্ত জানতেন না যে ইকুয়েশনটা কি, তারপর দর্শকদের থেকে বলা হচ্ছে যে তোমাদের একটা গোল করতেই হবে করতেই হবে। রুই কস্তা রাগে ফেটে পড়ছেন যে থ্রুবিন কি করছে, এটা তো করার সময় না, এই সময় তো টাইম ওয়েস্ট করার সময় না। প্লেয়ার তো জানেন না, প্লেয়াররা জানেন না যে তাদের আরো একটা গোল প্রয়োজন। তারা জানেন যে আমরা তো রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিচ্ছি, এটাই তো আমাদের জন্য উদযাপনের উপলক্ষ। এবং জোজে মরিনিও কখনো রিয়াল মাদ্রিদকে হারান নাই 6 বারের চেষ্টায় প্রথমবার। এবং জোজে মরিনিও যে আমরা কখনো, আমি এখানে আসার পর কখনো ভাবি নাই যে জোজে মরিনিওকে নিয়ে আমরা শুরু করব কথা বলা। সেই জোজে মরিনিও অনেকে বলেন ফুরিয়ে গেছেন, কিন্তু হি মেড শিওর যে আমরা এই ম্যাচটা সারা জীবনের জন্য মনে রাখবো। সেলিব্রেশনটা করলেন কি, প্রথমে তো যেটা করেন যে গোলমুখের বিপরীতে যে তিনি সেলিব্রেট করা শুরু করেন, সামনে পেলেন না বল বয়কে জড়িয়ে ধরে তার সেলিব্রেশনটা, এইটা বল বয় তো অবশ্যই একটা লেজেন্ডারি ফিগার হয়ে থাকবেন পুরো বেনফিকার জন্য, পুরো বেনফিকার ইতিহাসের জন্য অদ্ভুত একটা রাত। গোল যখন হয়েছে সেলিব্রেশন তো ওখানে বল বয় ছিলই, ম্যাচ শেষ, ফুল টাইম হুইসেল বেজেছে, জোসে মরিনিও ডাগ আউটের সামনে দাঁড়িয়েছেন, মাঠ তার পেছনে, সামনে গ্যালারি। তিনি এইভাবে উদযাপন করছেন। 3 জন আছেন সেই উদযাপনে, একজন জোসে মরিনিও, তার বাম পাশে আছেন হচ্ছে ক্লাবের কোনো একজন কর্তা, আর তার সামনে হচ্ছে বল বয়। মানে বল বয় তিনি তখন নিজেকে এত বেশি পাওয়ারফুল মনে করছেন, তিনি মনে করছেন যে আমি জোসে মরিনিও। এবং এই মুহূর্তটা এরকম হয়েছে যে হু আর ইউ, আই অ্যাম জোসে মরিনিও। জোসে মরিনিও যখন সংকেত দিলেন, তিনিও জানতেন না, তিনি পরিবর্তন করিয়ে ফেলেছেন যা করার। তিনি ভাবছেন যে আমি 3-2 গোলে ম্যাচ সিল করে দেব, এবং এরপরে আমি উঠবো কি উঠবো না পরে দেখবো, আমার তো ওঠার কোনো কারণ নাই। এরপরে শেষ মুহূর্তে গিয়ে তাকে বলা হলো আমার আরো একটা গোল প্রয়োজন। সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন গোলকিপার তুমি সামনে যাও। গোলকিপার যখন গোল করছেন তখন তিনিও জানেন না কেন তিনি গোল করছেন। গোল করার পরে তিনি বুঝেছেন যে এই গোল তাকে কোথায় নিয়ে যাবে। জোসে মরিনিও এই ম্যাচ শেষে যা বলছেন, মরিনিও নিজেও বিশ্বাস করতে পারছেন না যা ঘটেছে। এত অভিজ্ঞ একজন কোচ, 3-2 গোলে জিতছিলাম ম্যাচটা আমরা। ওদেরও একজন ফুটবলার তখন লাল কার্ড দেখেছে, পরে গিয়ে আরো একজন দেখেছেন, মানে 2 জন ফুটবলার রিয়াল মাদ্রিদের লাল কার্ড দেখেছেন। আমি ভাবলাম খেলাটা এখানেই শেষ করতে হবে, সেই অনুযায়ী পরিবর্তন করালাম। এরপরেই আমাকে বলা হচ্ছে এই স্কোর লাইনে কাজ হবে না, আরো একটা গোল করতে হবে। আমাদের লক্ষ্য ছিল রিয়ালকে হারানো, কোয়ালিফাই করা না করা পরের হিসাব। ভাগ্য ভালো যে তখন আমরা ফ্রি কিকটা পেয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল তুরবিন গোল করতে পারে। আচ্ছা, আমি মানে এই আলোচনার শুরু শেষ কোথায় যাচ্ছে আমি জানি না। তার আগে একবার ওয়েলকাম করি, আপনি দেখছেন দ্য ফুটবল শো, আমি রিফাত মাসুদ, আমার সঙ্গে আছেন শরীফুল হক। আমরা এটা বলতেও ভুলে গেছি। এবার বলেন, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের হিসাব করলে, লিগ ফেজ বলা হয় এখন যেটাকে, আমার মনে পড়ে না যে এই রকম নাটক এর আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজ বা গ্রুপ পর্ব মিলিয়ে কখনো হয়েছে। এই ফরম্যাটের তো এটা সেকেন্ড ইয়ার। গত ফরম্যাটে মোটামুটি গ্রুপ ফেজে অনেকগুলো টাইট ম্যাচেস ছিল, স্বাভাবিক। বেনফিকা বার্সেলোনা ম্যাচও তো এরকম লিগ ফেজে ছিল, সেটা ম্যাচও তো অনেক নাটক হয়েছে 5-4 গোলের। কিন্তু পুরো এই 2 সিজন মিলে লাস্টের দিনের নাটকীয়তা এর বাইরে কখনো জমেনি। আপনি হয়তো এই বছরের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে একটু অভিযোগ করতে পারেন যে সেরকম মাঝখানে একটু ঝিমিয়ে গিয়েছিল, যে ধরনের একদম পুষিয়ে দিয়েছে, একদম ফুল অন টিকিট উসুল, পয়সা উসুল। আমরা রিয়াল মাদ্রিদের পার্ট আসলে একটু কথা বলা দরকার, কারণ হচ্ছে হ্যাঁ মানে ওই লাল কার্ড অ্যান্ড এভরিথিং। কিন্তু আপনি দেখেন যে এই ম্যাচটা শেষ হয়ে গেছে, হানসি ফ্লিককে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি লাস্টের পার্ট দেখেছেন কিনা। হানসি ফ্লিক পর্যন্ত প্রেস কনফারেন্সে গিয়ে বলেছেন হ্যাঁ আমি লাস্টের পার্টটা দেখেছি, বেনফিকা গোলকিপার গোল করেছে, ভালো গোল করেছে, এর বেশি কিছু বলেন। উনি কিন্তু জানেন না, উনি প্রেস কনফারেন্স রুমে ঢুকবেন হানসি ফ্লিক, তার আগে ওইখানে যে টেলিভিশনগুলো থাকে ওই টেলিভিশনে তিনি যাওয়ার সময় এক ঝলক দেখে গেছেন যে বেনফিকার গোলকিপার গোল করছেন। কারণ এই গোলের মাহাত্ম্য আসলে কি এইটা জানার কোনো উপায় হানসি ফ্লিকের সামনে নাই। এই একই ঘটনা ঘটেছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে। পেপ গুয়ার্দিওলারা এই ম্যাচ দেখছেন অন্য কারণে, কারণ যখন স্কোর লাইন 3-2, রিয়াল মাদ্রিদ যদি আরেকটা গোল করে তাহলে ম্যানচেস্টার সিটি টপ 8 থেকে নেমে যাবে 9 এর ভেতরে, আর রিয়াল মাদ্রিদ চলে যাবে টপ 8-এ, তাদেরকে প্লে অফ খেলতে হবে না। ওই ম্যাচে যখন দেখা যাচ্ছে যে 3-2 গোলে বেনফিকা জিতছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তখন পেপ গুয়ার্দিওলা ভাবছেন যে গোলকিপার কেন এদিক থেকে ওদিকে যাচ্ছে, এটা কি আমার এগেইনস্টে কোনো ষড়যন্ত্র? কেন রে ভাই? তিনি নিজে পরে ব্যাখ্যা করছেন, আমরা সবাই ড্রেসিং রুমে বসে খেলাটা দেখছিলাম, ততক্ষণে ম্যানচেস্টার সিটি জিতে গেছে, তাদের ম্যাচ শেষ। বেনফিকার কি প্রয়োজন আমাদের সে ধারণা ছিল না। দেখলাম গোলকিপার উঠে যাচ্ছে বক্সের ভেতরে, আমরা ভাবছিলাম এ কি করে,
তোমার তোমার গোলের পোস্টের নিচে থাকা উচিত, মাদ্রিদ তো নইলে সমতায় ফিরে যাবে, এটা ভাবছিলেন পেপ গার্দিওলা। কিন্তু জোসের এই দারুণ পরিকল্পনা কাজে দিয়েছে, তাই না? চতুর্থ গোল করাটা, মানে এমনও দিন এসছে যে পেপ গার্দিওলা জোসে মরিনিওর প্রশংসা করছেন প্রেস কনফারেন্সে এসে, যে ম্যাচে তার দলই নাই, সেরকম একটা ম্যাচ। চিন্তা করেন যে তার জোসের কথার মধ্যে সার্কাজমের মানে প্রভাবটা সূক্ষ্ম খোঁচা, এবং সেই জন্য মানে মরিনিও এখন তার আগের বন্ধু যেরকম ছিলেন। কিন্তু দিস ইজ ব্লকবাস্টার, দিস ইজ অ্যাবসলিউট এটা ব্লকবাস্টার না, মানে এটা হলিউডে এটা হয় না, এটা বলিউডে অনেক সময় হয়, বলিউডে অনেক সময় হয়, তামিল সিনেমা, বাংলা সিনেমা আমরা খুব ঝড়ে মারো বলে যে একটা ব্যাপার আছে না, যে ছক্কা মারে যে মানে শাকিব খান, হ্যাঁ, এইটা ওই সিনেমার যে স্ক্রিপ্ট, ওটা তো কাটপিস আমরা দেখেছি, এইটা তাকেও হার মানাবে, মানে এটা লিখে বাংলা সিনেমাতে ওটা করা সম্ভব। বিশ্বাস করেন, যদিও ব্যক্তিগত আলাপ হয়ে যাচ্ছে এখানে, যদিও এটা ফুটবল শো, মানে আর্সেনালের ফ্রি কিকটা যখন মানে কার্ল করে বক্সে ঢুকে যায়, একটা প্রেমোনিশন হয় না, একটা ফিলিং হয়তো জাস্ট একটা স্প্লিট সেকেন্ড অফ ফিলিং, আমার মনে হচ্ছে ত্রুবিন ওখানে গোল করবেন, এবং ত্রুবিনের মাথা থেকে গোলটা আসবে, মানে ত্রুবিন গোলটা করার ঠিক ফ্র্যাকশন অফ আ সেকেন্ড আগে মনে হচ্ছে ত্রুবিনের মাথায় গিয়ে গোলটা, এবং সেটাই হয়েছে। যখন আমরা একটু দেখছি তখন মানে একজন হলুদ গোলকিপারকে আপনি খুব স্পষ্ট করে দেখতে পাবেন দুই দলের, এবং ম্যাচের আবহটা চিন্তা করেন, বৃষ্টি হচ্ছে লিসবনে, এবং এই হচ্ছে সেই লিসবন যেই লিসবনে রিয়াল মাদ্রিদ তাদের চ্যাম্পিয়ন্স লিগ লা ডেসিমাটা জিতেছিল, যেখানে ম্যাচের শেষ মুহূর্তে সেরহিও রামোসের সেই গোল তাদেরকে নিয়ে গিয়েছিল এক্সট্রা টাইমে। সেই ম্যাচের সেই গোল পোস্টের তলে গিয়ে কিভাবে তুরবিন এইখানে এই গোল করেন, এবং মানে দেখা যাচ্ছে যে গোলকিপার লাফিয়ে উঠছেন, ফ্রিকিক আসছে, মানে তখন পৃথিবী থমকে গেছে, ফ্রিকিক যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে গোলকিপারও ওই বলের দিকে ডিরেকশন তার, এবং তিনি উড়ে গিয়ে হেড করেছেন। এটা বুঝতে একটু সময় লেগেছে আমাদের, মানে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি, আমার কাছে মনে হচ্ছে গোলকিপার বোধহয় মাথা লাগিয়েছেন। এরপরে কমেন্টেটর বলছেন যে গোল কে করেছে এটা বোঝাচ্ছে না, ফ্র্যাকশন অফ সেকেন্ড পরে তিনি কনফার্ম করলেন যে না, গোলকিপারই গোল করেছেন, এবং ক্যামেরা পার্সন তিনিও দারুণভাবে ধরেছিলেন ত্রুবিনকে। এরপরে যেভাবে যে সেলিব্রেশন, অবিশ্বাস্য। আমি জানি না, রাত বাজে তখন 4টার ওপাশে, ঢাকা শহর নিরিবিলি, মানে এই জায়গায় এই চিৎকার চেঁচামেচি শুনে যে কেউ হয়তো ভাববেন আপনার প্রতিবেশীরা যে আপনি কোনো বিপদে পড়েছেন, আপনি সাংবাদিক, আপনি সমর্থক, আপনি কি আমি জানি না, কিন্তু এই রকম রাতের জন্য আমরা বোধহয় জেগে থাকি, এই রকম রাতের জন্য লোকেরা রাতের পর রাত জেগে থাকেন, এরকম একটা মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য। এই রকম মুহূর্ত আপনি যদি আর 14 বার এই জিনিস রিপ্লে দেখেন, হাইলাইট দেখেন, এটা লাইভ দেখার যে সার্থকতা, এইটা আপনি পাবেন না। আমার মা সকালে এসে আমাকে কথা শোনাতে আসছে যে আমি কেন চিৎকার করছি, হ্যাঁ, তারপর আমি শুধুমাত্র মাকে এই ক্লিপটা দেখাইছি, আমার ঠিক আছে, ইটস ফাইন, আন্ডারস্টুড, ইটস ফাইন। বাট মানে এবার একটু টপিকের অন্য প্রসঙ্গে যাই, কারণ হচ্ছে এইটা বলার দরকার আছে। প্রেস কনফারেন্সে, নিউক্যাসলের প্রেস কনফারেন্সে অ্যান্থনি গর্ডনকে জিজ্ঞেস করা হয়েছিল যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আর প্রিমিয়ার লিগের ম্যাচ অনেক ধরনের পার্থক্য আছে, মানে হোয়াটস হ্যাপেনিং উইথ ফুটবল নিয়ে তার একটা খুবই, আমাদের একটা জেনারেল অ্যাসেসমেন্ট আছে, ফুটবল হ্যাজ বিকাম বোরিং, সেটা হয়তো লজিক আছে, সেট পিস অ্যান্ড এভরিথিং, অনেক ধরনের পারমিশন কম্পিটিশন চেঞ্জ হয়েছে, কিন্তু তিনি বলেছেন যে নকআউট ফুটবলের মর্যাদা আলাদা জায়গায়, কারণ নকআউট ফুটবলে এখনো ওল্ড স্কুল খেলাটা হয়। ফুটবল থেকে আপনি কি এক্সপেক্ট করবেন, যে আপনি কিছুটা বিনোদন পাবেন, শেষে আপনার দল জিতলে আপনি খুশি হবেন, না জিতলে আপনি কষ্ট পাবেন। কিন্তু এই যে রিয়াল মাদ্রিদ বেনফিকার ম্যাচে, আমি শিওর রিয়াল মাদ্রিদের অনেক ভক্ত কিছুটা হলো ওই দিন, মানে গতকালকে জোজে মরিনো যেভাবে রিয়াল মাদ্রিদকে নিয়ে ম্যাচ জিততেন, সেই সময় তারা যে জোজে মরিনো ফ্যান হয়েছিলেন, তারা কিছুটা জোজে মরিনোর খুশিও হয়েছে, কিন্তু আবার রিয়াল মাদ্রিদ কষ্টও পাচ্ছেন। এই রকম অদ্ভুত ফিলিংটা না, মানে এই নকআউট ফুটবল থেকেই পাওয়া সম্ভব, এটা আর কোনো কিছু আপনাকে দিতে পারবে না, এবং দিস ইজ লজিক ডিফাইনিং, এটা আপনি যুক্তি দিয়ে কখনো ব্যাখ্যা করতে পারেন না। মানে এইখানে এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের অংশটাতে আসি, যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা শুরু করেছিল পয়েন্ট টেবিলে 3 নম্বরে থেকে, তারা জানে যে তারা টপ 8 থেকে থ্রু করতে পারবে, সেই ম্যাচে তারা এগিয়েও গিয়েছিল, কিন্তু তাদের ভাগ্য আসলে ভালো, তারা 4-2 গোলে হেরেছে। এই ম্যাচের কথা আসলে আপনাকে বলতে হবে, বেনফিকা যদি এই ম্যাচটা ধরেন 6-2, 7-2 আরো বড় ব্যবধানে জিততো, তাহলে আমার ধারণা রিয়াল মাদ্রিদ খুব একটা কমপ্লেইনও করতে পারত না। রিয়াল মাদ্রিদ এতখানি অসহায় হয়েছিল, অথচ এই হচ্ছে সেই বেনফিকা, যে বেনফিকা এই ম্যাচের আগ পর্যন্ত আসলে এই ইকুয়েশনে ছিল না, বা থাকার কথা তাদের ছিল না। গেম উইক 5 পর্যন্ত বেনফিকার পয়েন্ট ছিল 0, ইট ওয়াজ জাস্ট আ 0, এবং বেনফিকা 7th ম্যাচ ডেতে যে ইউভেন্টাসের কাছে হেরেও গেল, সেখান পর্যন্ত মানুষের
আশাতেই নাই যে এই বেনফিকা রাউন্ড অফ 16-এ কোয়ালিফিকেশন স্পটে কোয়ালিফাই করবে। আমি আপনাকে আরো জটিল হিসাবটা দিই, যে জটিল হিসাবটা আমি আনরাভেল করতে দেখছি। কারণ ম্যাচের সেকেন্ড হাফে অনেস্টলি বলি, আমি দেখছিলাম নাপোলি চেলসি ম্যাচ, কারণ ওই ম্যাচের স্টেক অনেক হায়ার ছিল এবং ওইটাই সবাই দেখছেন। বিষয়টা এমন হয়ে গেছে যে আপনি একটা মার্ভেলের সিনেমা দেখতে বসছেন, সিনেমা শেষ হয়ে গেছে, সিনেমার শেষে যে মিড ক্রেডিট সিনটা থাকে ওইটা আসলে ওইটাই সিনেমা হয়ে গেছে। বেসিক্যালি পিএসভি হচ্ছে রাউন্ড অফ 16-এর কোয়ালিফিকেশন স্পটে উঠে গেছিল বায়ার্নের সঙ্গে ইকুয়ালাইজ করার পর, তারপর হ্যারি কেইনের গোলের কারণে তারা নিচে নেমে গেছে। আয়াক্স যখন ইকুয়ালাইজ করলো, ক্যাশপার ডলবের্গ যখন পেনাল্টি থেকে গোল করে অলিম্পিয়াকোসের সঙ্গে সমতায় আনলেন, তখন অলিম্পিয়াকোস আবার ছিটকে গেছে রাউন্ড অফ 16-এর কোয়ালিফিকেশন থেকে। বোদো তো আগেই বাইরে ছিল, বোদো তো হিসেবেই থাকার কথা না সেখানে। মার্কসেই ছিল প্রথমে টপ 24-এর মধ্যে। ক্লাব ব্রুগা যেভাবে 3-0 গোলে মার্কসেকে উড়িয়ে দিয়েছে, মার্কসেই চলে গেল, এটা একটা গোল করলেও হয়তো মার্সেই একটা গোল করলেই হয়ে যেত, এখানে আর বেনফিকার হিসাবে থাকারই কথা না। এবং মানে আমরা তো আসলে রিয়াল মাদ্রিদের কথা বলছি, ম্যানচেস্টার সিটির কথা বলছি এবং স্পোর্টিং সিপি, ওইখানেও আমরা আসবো। তো এই ক্লাবগুলো তো আসলে বেনফিকার নিয়ে এত মাথা ঘামানোর দরকারই ছিল না। সেখানে মার্কসেকে এরা টপকে উঠে চলে গেছে। কাজটা সহজ করে দিই, হ্যাঁ, মানে আমরা স্কোর লাইনগুলো দেখি তাহলে আপনি বুঝতে পারবেন মানে স্পোর্টিং সিপির এই মানে ঘটনাতে এইখানেও তাদের একটা প্রভাব আছে। মানে বেনফিকার এই টপ 24-এ থাকার জন্য কতগুলো ঘটনা একই সঙ্গে ঘটতে হয়েছে সেটা ব্যাখ্যা করতে গেলে আমার মনে হয় এই পুরো শোটা চলে যাবে। আগে আমরা একটু আগের রাতের ফলগুলো দেখে নিই যে এক নজরে কি কি ঘটেছিল, তখন আমাদের ক্ষেত্রে সেটা হয়তো হেল্প করবে আমাদেরকে। আমরা একটু অপেক্ষা করছি, আমরা একটু দেখি যে আগের রাতের ফলগুলো কি হয়েছে। মোনাকো এবং ইউভেন্টাস গোললেস ড্র হয়েছে। আয়াক্স অলিম্পিয়াকোসের একটা প্রভাব আছে, খুব বড় প্রভাব আছে। আর্সেনাল 3-2 গোলে কাইরাতকে হারিয়েছে, আর্সেনাল 8-8, তারা সবার ওপরে। অ্যাথলেটিক বিলবাও এই যে 2-3 গোলে হেরেছে, এই ম্যাচেও বিলবাও শুরুতে এগিয়ে গেছে, দুই দফায় এগিয়ে স্পোর্টিং সিপি গোল করেছে কখন? তারাও গোল করছে 90 মিনিটসের পরে গিয়ে, এবং যে কারণে এইখানে ইকুয়েশনে বেনফিকা ঢুকেছে, রিয়াল মাদ্রিদ বাদ পড়েছে। তাহলে রিয়াল মাদ্রিদ তো থাকতো টপ 8-এ। ভাই পয়েন্ট টেবিলটা আমি দেখছি, রিয়াল মাদ্রিদ ছিল 8-এ, হ্যাঁ, হুট করে নেমে গেলো 9। আমি বুঝতে পারছি না যে কি হলো। পরে দেখি স্পোর্টিং সিটি উপরে উঠে আসছে, অর্থাৎ মানে স্পোর্টিং এর যে লাস্টে যে গোলটা হলো 3-2 গোলে তারা জিতলো, ওই গোলটা কারণে রিয়াল মাদ্রিদ, আমার মনে হয় রিয়াল মাদ্রিদে কেউ জানতো না যে তারা হচ্ছে অলরেডি টপ 8 থেকে বাদ পড়েছে, জানার কোনো উপায় নাই। আতলেতিকো মাদ্রিদ বোদো গ্লিম্ট, আতলেতিকো মাদ্রিদ প্রথমে এগিয়ে গেল সরলতের গোলে, মানে দুর্দান্ত একটা প্রেজেন্টেশন দিলেন আতলেতিকো মাদ্রিদের হ্যান্ডেলে, কিন্তু শেষ পর্যন্ত বোদো গ্লিম্ট এই ম্যাচটা আতলেতিকো ঘরের মাঠে গিয়ে জিতলো। আনরিয়াল স্টাফ। মানে বোদো গ্লিম্টকে এই ঘটনা ঘটার জন্য, বেনফিকার ঘটনা ঘটার জন্য বোদো গ্লিম্টের দুইটা ঘটনা দায়ী। একটা হচ্ছে গত সপ্তাহে ম্যান সিটিকে হারানো, এবং এইবার গিয়ে আতলেতিকো মাদ্রিদের মাঠে গিয়ে আতলেতিকোকে হারানো। একটা স্পোর্টিং সিপি দায়ী কি করে রিয়াল মাদ্রিদকে টপ 8 থেকে সরিয়ে ফেলার? দায়ী হচ্ছে তারা পরপর দুইটা ম্যাচে স্টপেজ টাইমে পিএসজি আর অ্যাথলেটিক বিলবাওর সঙ্গে গোল করলো, নইলে রিয়াল মাদ্রিদ হয়তো টপ 8-এ থাকতো। এখন এটা আপনি মানে হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস? হাউ ডু ইউ এক্সপ্লেইন এই রিয়াল মাদ্রিদের লাস্ট দুইটা লাল কার্ড, মানে আউট, কি দরকার ছিল? হোয়াট ওয়াজ দ্যাট? ইভেন আপনার যদি ওই লাল কার্ডটা আপনি না খান, ধরেন আসেন্সিওটা আমি বাদ দিলাম, রদ্রিগো লাল কার্ডটা না খেলেও তো আপনার বক্সে একটা অ্যাডভান্টেজ থাকতো। আপনি 9v11 ডিফেন্ড, মানে আপনি লিটারালি 9v11 ডিফেন্ড করছেন, মানে 8v11 ডিফেন্ড করছেন, ওখানে তো আপনার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ থাকে। মানে এত ঘটনা ঘটতে হয়েছে এই বেনফিকার ঘটনাটা ঘটার আগে। Amazing. মানে only football can make you feel like this. ক্লাব ব্রুশ 3-0 গোলে মার্সেইকে হারিয়েছে। মানে আবারও বলি, এই ম্যাচে 3-1 গোলেও যদি অলিম্পিক মার্সেই হারতো, তবুও বেনফিকার যাওয়া হতো না, তাই তো? ঘটনা তো সেরকম। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে টটেনহাম হটস্পার 2-0 গোলে জিতেছে। সবচেয়ে বড় জয়টা পেয়েছে লিভারপুল। কারাবাগকে তারা 6-0 গোলে আছে। তাতে কি হয়েছে? কারাবাগ উঠে গেছে। কারাবাগ ইতিহাস করেছে, একটা আজারবাইজানি ক্লাব হিসেবে প্রথম তারা 6-0 গোলে হেরে গেছে। কি হয়েছে? 10টা পয়েন্ট আছে, 10টা কিচ্ছু যায় আসে না। লিভারপুল কারাবাগের প্লেয়ার একসাথে সেলিব্রেট। ওদিকে পিএসজি আর নিউক্যাসল ইউনাইটেড দুজন ড্র করে দু দলের একটাও টপ 8-এ আর এইখানেও মজার কাহিনী। ধরে জায়গা পায় নাই প্রথম দিকে, ম্যাচের প্রথম দিকে হচ্ছে প্রথমে উসমান দেমবেলে পেনাল্টি মিস করলেন, এই মাঝখানে আর্সেনাল গোল করে ফেলেছে। আবার উসমান দেমবেলে পেনাল্টি মিস করার সাথে সাথে কাইরাত আলমাতি একটা পেনাল্টি পেয়ে গেছে, তাদের জর্জিনিও, তিনি গোল করলেন। এবং কাইরাত আলমাতি যে সেকেন্ড গোলটা করেছে, ওটা কখন করেছে আমি জানি না, আমি সকালে জেনেছি 3-2 গোলে আর্সেনাল হয়েছে, মানে জিতেছে। আমি জানি 3-1 গোলে জিতেছে। এরপর দেখলাম আমি 3-2। পিএসভি আর বায়ার্ন মিউনিখ, ওই ম্যাচটাও জমে গিয়েছিল। নাপোলি 2-1 গোলে একটা লম্বা সময় ধরে লিডে থাকার পরেও 3-2 গোলে হেরেছে। আর আতালান্তা হেরেছে আরো একবার, পাফোস 4-1 গোলে স্লাভিয়া প্রাগকে হারিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.